হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, তোমরা অনেকেই কমেন্ট করছো যে জেন পাস ইউজির জন্য আলাদা করে ভিডিও বানাতে। এবার এখানে যে কোশ্চেনগুলো বানানো হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি, এই কোশ্চেনগুলো যেমন এএনএম জিএনএম এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু জেন পাস ইউজির জন্য একই রকমভাবে ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা জেন পাস ইউজির এক্সাম দেবে তারাও কিন্তু এই মক টেস্টগুলো দিতে পারো, কারণ এখানে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেটা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত ধরনের কোশ্চেনই কিন্তু রাখা হচ্ছে প্রত্যেকটা মক টেস্টে। তাই তোমরা সবাই এই মক টেস্টগুলো ভালোভাবে দাও এবং কমেন্টে জানাতে ভুলো না যে কতগুলো করে তোমাদের অ্যান্সার ঠিক হচ্ছে। তাহলে চলো আমরা আজকের প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেনটিতে দেখো বলা হয়েছে, যে অঙ্গের স্থান সংকুলনের জন্য ডান বৃক্ক বাম বৃক্ক অপেক্ষা নিম্নতলে অবস্থিত তা হলো পাকস্থলী, অগ্নাশয়, যকৃৎ নাকি ফুসফুস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এটা হচ্ছে কি যকৃৎ বা লিভার যেটাকে আমরা বলে থাকি, সেটি কিন্তু অবস্থিত হওয়ার জন্য কি হয় না, তো ডান বৃক্ক হয় কি বাম বৃক্ক অপেক্ষা নিচের দিকে অবস্থান করে। তারপর 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, বৃক্কের মধ্যে অবস্থিত সংকীর্ণ গহ্বর কোনটি? সাইনাস, প্যাপিলি, পিরামিড নাকি হচ্ছে পেলভিস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বৃক্কের মধ্যে অবস্থিত সংকীর্ণ গহ্বরটি হচ্ছে কি আমাদের সাইনাস। তারপর 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, নেফ্রনের যে অংশ জৈব ছাঁকনি রূপে কাজ করে তা হলো বোউম্যানের আবরক, গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বা ইংলিশে এটাকে বলা হয় গ্লোমেরুলাস অ্যাপারেটাস, গ্লোমেরুলাস নাকি পোডোসাইট কোষ। এটা অ্যান্সারটি হয়ে যাবে যে নেফ্রনের যে অংশ জৈব ছাঁকনি রূপে কাজ করে তা হলো গ্লোমেরুলাস। নেক্সট 4 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে, মূত্রের অস্বাভাবিক উপাদান হলো অক্সালিক অ্যাসিড, অ্যালান্টয়েন, ফেনল নাকি বিলিরুবিন। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মূত্রের অস্বাভাবিক উপাদান হচ্ছে কি বিলিরুবিন। নেক্সট 5 নম্বর প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গত বছরও কিন্তু এই ধরনের কোশ্চেন 2 মার্কসে এসেছিল, তাই এই কোশ্চেনটা খুব ভালোভাবে দেখবে। দেখো বলা হয়েছে, নিম্নের কোনটি প্রকৃত ফল নয় জানতে চাওয়া হয়েছে। কি কি অপশনে রয়েছে? আপেল, তাল, খেজুর নাকি আঙুর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 5 নম্বর প্রশ্নটি, যে এটি হচ্ছে কি না, তো আপেল হচ্ছে কি প্রকৃত ফল নয়। নেক্সট চলো আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে, ডাবের জলে কোন হরমোনটি পাওয়া যায়? অর্থাৎ ডাবের জলে কি পাওয়া যাচ্ছে? এক ধরনের হরমোন, যেটা কি না, তো উদ্ভিদ হরমোন। এবার এই উদ্ভিদ হরমোনটি কোনটি সেটা আমাদেরকে জানতে হবে। কি কি অপশনে রয়েছে? জিবরেলিন, সাইটোকাইনিন, অক্সিন নাকি সবকটি। এখানে আনসার হয়ে যাবে যে ডাবের জলে সাইটোকাইনিন নামে যে উদ্ভিদ হরমোনটি রয়েছে সেটা কিন্তু পাওয়া যায়। তারপর 7 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে, কোন পরীক্ষা দ্বারা প্রোটিনের শনাক্ত করা হয়? অর্থাৎ কোনো একটা জিনিসে বা কোনো একটা দ্রবণে প্রোটিন রয়েছে কিনা সেটা কিভাবে আমরা শনাক্ত করব, সেটার জন্য কোনো এক্সপেরিমেন্ট বা পরীক্ষার প্রয়োজন হয়। তো সেগুলো কি কি সেটা আমরা দেখে নিই। এখানে অপশানে দেওয়া রয়েছে ডিএনপি পরীক্ষা, মলিসের পরীক্ষা, বাই ইউরেট পরীক্ষা নাকি হচ্ছে বেনেডিক্টের পরীক্ষা। এখানে অ্যান্সার হয়ে যাবে বাই ইউরেট পরীক্ষার সাহায্যে কিন্তু প্রোটিনের শনাক্ত করা হয়। নেক্সট 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দইয়ে কোন অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়? সাইট্রিক, ল্যাকটিক, ম্যালিক নাকি ফর্মিক অ্যাসিড। তোমরা প্রত্যেকেই জানো সাইট্রিক অ্যাসিড কিসে থাকে, যেমন ধরো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এবার দইয়ে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। তারপর বলেছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কিসে থাকে? আপেলে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ফর্মিক অ্যাসিড কোথায় থাকে। নেক্সট 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, দেখো পাখি বাদুড়ের থেকে পৃথক কিসের অনুপস্থিতি? অর্থাৎ কি এমন জিনিস যেটা পাখি বা বাদুড়ের, হয়তো পাখির রয়েছে কিন্তু বাদুড়ের নেই, সেটা আমরা দেখব। এই যে এখানে দেখো শ্বাসনালী, উষ্ণ রক্ত, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, এই তিনটেই কিন্তু পাখি এবং বাদুড়ের মধ্যে কমন। কিন্তু এই যে ডায়াফ্রাম যেটা কি থাকে বাদুড়ের মধ্যে উপস্থিত হলেও পাখির মধ্যে কিন্তু ডায়াফ্রাম থাকে না। তারপর 10 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে, মানুষের কোন প্রকার রক্তকণিকা রক্ত তঞ্চনে সাহায্য করে? অনুচক্রিকা, নিউট্রোফিল, লোহিত রক্তকণিকা না শ্বেত কণিকা। এখানে অ্যান্সার হয়ে যাবে কি অনুচক্রিকা হচ্ছে কি রক্ত তঞ্চনে সাহায্য করে।
তোমাদেরকে বলবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, কারণ তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলে ভিডিও দেখছো। প্লিজ এটা করবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখবে। আর সাবস্ক্রাইব করতে দেখো তোমার কোনো পয়সা লাগে না, তাই প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখে পড়তে পারে। তাহলে চলো নেক্সট আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ারকে একত্রে কি বলা হয়। এটা অভিব্যক্তি এবং অভিযোজনের চ্যাপ্টার থেকে কোশ্চেন। অপশানগুলো কি কি? প্রোটোবায়ন্ট, ইউবায়ন্ট, প্রোটিনয়েড নাকি ভাইরয়েড। তো তোমরা দেখবে তোমাদের ক্লাস 10-এর বই দেওয়া রয়েছে এটা, যে কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ারকে একত্রে বলা হয় প্রোটোবায়ন্ট। তারপর নেক্সট 12 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে হার্ডি উইনবার্গ তত্ত্ব কোনটির ব্যাখ্যা দেয়? জেনেটিক ড্রিফট, জেনেটিক ইকুইলিব্রিয়াম, জেনেটিক কম্প্যাটিবিলিটি নাকি জেনেটিক কোড। তো 12 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হার্ডি উইনবার্গ তত্ত্ব জেনেটিক ইকুইলিব্রিয়াম বলে একটা যে তত্ত্ব রয়েছে সেটি তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। তারপর 13 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে অভিব্যক্তি সম্পর্কে কোন তথ্যটি সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে 4টে অপশান রয়েছে। দেখো এরকম অনেক প্রশ্ন থাকে যে অপশানগুলো দেখে আমাদের মনে হয় যে অনেকটা বড়, কিন্তু অপশানগুলো যখন পড়তে শুরু করবে তখনই বুঝতে পারবে যে কোন অপশানটা সঠিক হতে চলেছে। তো কিভাবে এই ধরনের কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে হয় সেগুলো আমি একটু এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। যেমন দেখো প্রথম অপশানটাতে বলা হয়েছে এটি এক প্রকার মন্থর এবং স্থিতিশীল প্রক্রিয়া। এখানে কোথায় ভুল? অবশ্যই এটা মন্থর কিন্তু স্থিতিশীল নয় এই প্রক্রিয়াটি, এটি হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া, তাই প্রথম অপশানটি কিন্তু ভুল হয়ে গেল। দ্বিতীয় অপশানে বলা হয়েছে দেখো এই প্রক্রিয়ার দ্বারা জটিল থেকে সরল জীবের সৃষ্টি হয়েছে। একদমই ভুল কথা, কারণ যত প্রকৃতির নিয়মে যত উন্নত জীব এসেছে তারা কিন্তু সরল থেকে ক্রমান্বয়ে জটিলে পরিণত হয়েছে, তাই এখানে দ্বিতীয় অপশানটিও কিন্তু ভুল বেরিয়ে গেল। সি নম্বর অপশানটি দেখো বলা হয়েছে এই প্রক্রিয়ায় উদ্বংশীয় জীবের অস্তিত্ব প্রমাণ করে না। এটাও একেবারে ভুল ঘটনা, এখানে কিন্তু প্রমাণ দেখা যায়। তারপর 4 নম্বর অপশানটি বলা হয়েছে দেখো এই গতিশীল প্রক্রিয়ায় আধুনিক উন্নত জীব সৃষ্টি হয়েছে। এটি একবারে সঠিক উত্তর, কারণ কি এটি হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া এবং এতে কি হচ্ছে যে ক্রমশ জীব যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলি আধুনিক জীব সৃষ্টি হচ্ছে, তাই এইখানে ডি নম্বর অপশানটি সঠিক হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আশা করছি বুঝতে পারলে যে কিভাবে কোনো একটা বড় কোশ্চেন হয়তো 2 মার্কস বা 1 মার্কসের যদি এরকম ধরনের কোশ্চেন দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমে কোন অ্যান্সারটি হবে সেটিকে চিহ্নিত করব। এরপর চলো আমরা নেক্সট 14 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে আদিম পরিবেশের বায়ুমণ্ডলে কোন গ্যাসটির অস্তিত্ব ছিল না। অর্থাৎ কি বায়ুমণ্ডলে যখন আদিম পরিবেশ ছিল তখন কি হয়েছিল বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি দেখা গেলেও এমন একটা গ্যাস সেই গ্যাসটা কিন্তু কোনোভাবে উপস্থিতি দেখা যায়নি। অপশনগুলো কি কি? প্রথমেই আছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, CH4 বা যেটাকে আমরা বলে থাকি মিথেন, নাকি হচ্ছে অক্সিজেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আদিম পরিবেশের বায়ুমণ্ডলে যে গ্যাসটির অস্তিত্ব ছিল না সেটি হচ্ছে কি অক্সিজেন। তোমরা দেখবে তোমাদের ক্লাস 10-এর বইয়ে দেখবে সবুজ রঙের বক্সের লেখায় রয়েছে যে সেই মুক্ত অক্সিজেন কিন্তু পরিবেশের মধ্যে ছিল না। তারপর 15 নম্বর প্রশ্নটি দেখো বলা হচ্ছে সিস্টোলিক চাপের পরিমাণ কত। অপশান কি কি দেওয়া রয়েছে? 72 মিলিমিটার পার হচ্ছে মার্কিউরি, 80 মিলিমিটার পার মার্কিউরি, 90 মিলিমিটার পার মার্কিউরি নাকি 120 মিলিমিটার পার মার্কিউরি। তো এখানে হচ্ছে সিস্টোলিক চাপ বলতে আমরা কি বুঝি? যখন নিলয়ের সংকোচন হয় সেটাকে বলে থাকি সিস্টোলিক চাপ, আর নিলয়ের যখন প্রসারণ তখন সেটাকে কি বলি? ডায়াস্টোলিক চাপ। তোমরা স্ক্রিনে দুটো কোশ্চেনই দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি যেহেতু নিলয়ের সংকোচন তাই সেক্ষেত্রে হচ্ছে যে এখানে অ্যান্সারটি হয়ে যাবে 120 mm পার AC। ডি অ্যান্সারটি হয়ে গেল। আর 16 নম্বরে ডায়াস্টোলিক চাপের যে প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে 80 মিলিমিটার পার SG। তাহলে আমরা দুটো কোশ্চেন কিন্তু এটা খুব ভালো করে দেখে রাখবে। তারপর চলো 17 নম্বর প্রশ্নটি দেখে নিই। 17 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? SA নোড, AV নোড, হিজ নাকি পার্কিনজি। তো হৃৎপিণ্ডের যে পেসমেকার সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কাকে না, তো SA নোডকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়। নেক্সট 18 নম্বর প্রশ্নটি কি হবে চলো দেখে নিই। দেখো বলেছে নিচের কোনটি জীব বিবর্ধন ঘটায়? খবরের কাগজ,
জীবজন্তুর মলমূত্র, পচা পাতা, ক্লোরিনযুক্ত কীটনাশক। তোমরা জীব বিবর্ধনে ক্লাস 10-এ পড়েছো যে ডিডিটির কথাটা নিশ্চয়ই পড়েছো। এবার ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে দেখো ট্রাইক্লোরো অর্থাৎ ক্লোরিনযুক্ত, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি ক্লোরিনযুক্ত কীটনাশক হচ্ছে কি করে জীব বিবর্ধন ঘটায়, যেমন হচ্ছে কি ডিডিটির নাম বললাম। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 18 ডি অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে জীবন চক্রে হ্যাপ্লয়েড অর্থাৎ এন যৌন ও ডিপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? যৌনক্রম, পর্যায়ক্রম, পরিক্রম নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে এটিকে বলা হয় যৌনক্রম বলা হয়। নেক্সট আজকে আমাদের লাস্ট কোশ্চেন চলো দেখে নিই। দেখো বলা হচ্ছে নারকেলের ভোজ্য অংশ কোনটি? তোমরা জানো যে নারকেলের বাইরে কি থাকে, একটা খোসা থাকে, তারপর একটা শক্ত মসৃণ খোলস থাকে, তার ভেতরে একটা সাদা রঙের শাঁস থাকে, আর তার ভেতরে কি থাকে, জল থাকে। তো এবার ভোজ্য অংশ কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে। তো এই যে এখানে অপশনগুলো দেওয়া হয়েছে এন্ডোস্পার্ম, ভ্রূণ, ফলত্বক না কোটিলিডন। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে এন্ডোস্পার্মটি হচ্ছে কি ভোজ্য অংশ হিসাবে আমরা জানি। তাহলে আজকে আমরা এই ভিডিওতে মোট 20টি প্রশ্ন কিন্তু সলভ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর ভিডিওগুলো শেয়ার করে দেবে, কারণ এত পরিশ্রম করে ভিডিওগুলো বানানো হচ্ছে। তাই আশা করব যে তোমরা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি আমার চ্যানেলটি গ্রো করে যাবে। তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো আবার লাস্টবারের মতন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকে আমাদের ভিডিওটি এতদূর পর্যন্তই। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।